হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো আজকে নিউজের থেকেও গুরুত্বপূর্ণ গগনযান নিয়ে খুব সুন্দর একটা আর্টিকেল আমরা দেখে নেব। গগনযান সম্পর্কে অনেক কিছু এখানে আমরা জানতে পারবো এবং হোয়াট উইল গগনযান চেঞ্জ ফর ইন্ডিয়া, এটা ভারতবর্ষের জন্য কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে সেটা সম্পর্কে আলোচনা করা রয়েছে। দ্য স্টোরি সোফার On February 27, Prime Minister Narendra Modi publicized the final shortlist of candidates to be astronaut on board the maiden human space flight mission called Gaganyaan of the Indian Space Research Organization ISRO. তো ইসরো প্রথমবারের জন্য অ্যাস্ট্রোনট পাঠানোর যে প্রোগ্রাম গগনযান যেটা লঞ্চ করতে চলেছে তার জন্য ফাইনাল শর্টলিস্ট করা ক্যান্ডিডেটদের নাম প্রকাশ্যে আনা হয়েছে। অ্যাজিউমিং টু ইম্পর্টেন্ট টেস্ট ফ্লাইট দিস ইয়ার অ্যান্ড দ্য নেক্সট আর সাকসেসফুল, দ্য ফার্স্ট ক্রিউ ফ্লাইট অফ দ্য মিশন ইজ শিডিউল ফর 2025। তো প্রথম যে শিডিউল সেটা কিন্তু 2025 সালের জন্য ফিক্সড করা হয়েছে। 2025-এ এই গগনযান মিশন আমরা লঞ্চ হচ্ছে দেখতে পাবো। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা। হোয়াট ইজ গগনযান? তো গগনযান সম্পর্কে আমাদের জানাটা প্রয়োজন। গগনযান ইজ দ্য নেম অফ দ্য ইসরোস মিশন টু সেন্ড ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট টু লো আর্থ অরবিট ফর এ শর্ট ডিউরেশন। তো অল্প কিছুদিনের জন্য লো আর্থ অরবিটে মানুষ পাঠানো হবে গগনযানের মাধ্যমে অনবোর্ড অ্যান ইন্ডিয়ান লঞ্চ ভেহিকল। টেকনিক্যালি ইট ইজ এ ডেমনস্ট্রেশন মিশন। ইট উইল টেস্ট ভেরিয়াস টেকনোলজিস রিকোয়ার্ড ফর হিউম্যান স্পেস ফ্লাইট। তো এটাকে আমরা একটা ডেমনস্ট্রেশন মিশন হিসেবে দেখতে পারি। এটা খুব বড় একটা মিশন তা নয়, প্রাইমারিলি এখানে অনেক কিছু টেস্ট করা হবে, which remain the most complicated form of space flight and demonstrate India's familiarity with their production, qualification and use. তো ভারতের যে সমস্ত প্রোডাকশানগুলো রয়েছে, কোয়ালিফিকেশান, তার ইউজ সব ঠিকঠাক হচ্ছে কিনা, জাস্ট একটা টেস্ট ফ্লাইট হিসেবে এটা আমরা দেখতে পারি। লাস্ট ইয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী directed ISRO to have an indigenous space station by 2035. তো আমাদের একটা স্পেস স্টেশন 2035-এর মধ্যে আমরা তৈরি করতে পারবো বলে মনে করছি। অ্যান্ড ল্যান্ড অ্যান ইন্ডিয়ান অন দ্য মুন বাই 2040। 2040-এর মধ্যে চাঁদে আমরা ল্যান্ড করতে পারবো, অর্থাৎ মানুষ চাঁদে পৌঁছাতে পারবে, ভারতবর্ষের মানুষ সরাসরি সেটা মনে করেছে। হোয়াইল ইট মোস্ট রিসেন্ট মিশন হ্যাভ reinforce ISRO's reputation as a reliable launch provider also capable of flying sophisticated interplanetary mission including Chandrayaan 3. তো এটা অবশ্যই একটা রেপুটেশন এনে দিয়েছে সারা বিশ্বের কাছে, ভারতের মুখ উজ্জ্বল করেছে চন্দ্রযান 3। দ্য টু নিউ গোল আর টেকনোলজিক্যালি ইভেন মোর অ্যাম্বিশাস। আগামী যে দুটো নতুন গোলের কথা এখানে বলা হচ্ছে, উদ্দেশ্যের কথা বলা হচ্ছে, লক্ষ্যের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু আরও বেশি একটা অ্যাম্বিশাস আমরা বলতে পারি। ফার্দার ইসরো উইল অ্যাটেম্প টু এক্সিকিউট দেম টুগেদার উইথ ফিউচার মুন মিশন। Chandrayaan 3 concluded the first phase of ISRO's lunar exploration program. Second phase begin with a joint mission with Japan to land a rover on the moon and another to collect a lunar soil sample and bring it back to Earth. তো এরপরে আমরা দেখতে পাবো জাপানের সাথে একটা জয়েন্ট মিশন, যেখানে একটা ল্যান্ডার, একটা রোভার চাঁদে যাবে এবং সেখানকার মাটি কালেক্ট করে আবার ফিরে আসবে। টু দিস এন্ড দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ divided up space flight and service related responsibility that once rested solely with ISRO to two new offices. They are New Space India Limited NSIL to commercialize space technology, New Space India Limited এটা কিন্তু স্পেস টেকনোলজিটাকে কমার্শিয়ালাইজ করার জন্য তৈরি হয়েছে, এবং ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার ইন স্পেস টু অথরাইজ স্পেস অ্যাক্টিভিটি ইন দ্য সেক্টর। ISRO also set up a coordinating body for Gaganyaan called the Human Space Flight Center. তো হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার তৈরি হচ্ছে এই গগনযান মিশনের জন্য। এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে আসবে। হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ গগনযান? গগনযানের কম্পোনেন্টগুলো কি? কম্প্রাইজ দ্য ফলোয়িং কম্পোনেন্ট অ্যাসাইড ফ্রম দ্য HSFC। তো এই হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার ছাড়াও আর কী কী থাকছে এর মধ্যে?
Launch vehicle Mark 3, LVM Mark 3 is the launch vehicle. তো LVM 3 এর মাধ্যমে লঞ্চ ভেহিকেলের মাধ্যমে এটা স্পেসে যাবে। ফর্মালি কল্ড GSLV Mark 3, 3-stage rocket. First stage comprised of 2 solid fuel booster strapped to the rocket core. ফার্স্ট স্টেজে একটা বুস্টার থাকবে, সেকেন্ড স্টেজে কি থাকবে, পাওয়ার্ড বাই 2 লিকুইড ফুয়েল ক্লাস্টার্ড বিকাশ 2 ইঞ্জিন, লিকুইড ফুয়েল ক্লাস্টার থাকবে, বিকাশ 2 ইঞ্জিন থাকবে। থার্ড স্টেজে থাকবে CE-20 ইন্ডিজেনাস ক্রায়োজেনিক ইঞ্জিন উইথ লিকুইড হাইড্রোজেন অ্যান্ড লিকুইড অক্সিজেন। তো প্রথম দুটো সলিড ফুয়েল থাকবে এবং শেষটাতে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুটো লিকুইড, লিকুইড হাইড্রোজেন লিকুইড অক্সিজেন এটা ফুয়েল হিসেবে থাকবে। দ্য অরবিটাল মডিউল 8.2 ton orbital module is the object of LVM-3 rocket will launch and place in low earth orbit. তো আরেকটা যে মডিউল থাকবে যেটা অরবিট করবে সেটা LVM-3 রকেটে মধ্যে থাকবে, লো আর্থ অরবিটে যেটা অরবিট করবে। ইট কনসিস্ট অফ ক্রিউ মডিউল অ্যান্ড সার্ভিস মডিউল। তো ক্রিউ মেম্বার যারা থাকবে তাদের যে পোর্শনটা, তাদের সেই অংশটা থাকবে তার মধ্যে, আর একটা সার্ভিস মডিউল থাকবে। এটা ক্রিউ মডিউল ক্যান হাউস আপ টু 3 অ্যাস্ট্রোনট ফর এ উইক। এক সপ্তাহের জন্য 3 জন অ্যাস্ট্রোনটকে এই ক্রিউ মডিউলটা নিয়ে যেতে পারবে স্পেসে। ইট ইনক্লুড প্যারাসুট টু স্লো ইট ডিসেন্ড টু দ্য গ্রাউন্ড ওয়ান্স ইট ডিসেন্ড ফ্রম অরবিট। তো এর মধ্যে প্যারাশুট থাকবে যাতে করে এটা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে অরবিট থেকে তখন তারা মাটিতে নামতে পারে। অ্যান্ড এনভায়রনমেন্টাল কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেম, এনভায়রনমেন্টাল কন্ট্রোল লাইফ সাপোর্ট সিস্টেম থাকবে, কন্ট্রোল দ্য টেম্পারেচার, ব্রিদিং এনভায়রনমেন্ট, ওয়েস্ট ডিসপোজাল, ফায়ার প্রোটেকশন, এই সমস্তের জন্য থাকবে। অ্যান্ড ক্রিউ এসকেপ সিস্টেম, এবং একটা এসকেপ সিস্টেম থাকবে হুইচ দ্য অ্যাস্ট্রোনট ক্যান ইউজ টু এসকেপ ইন কেস অফ রকেট ম্যালফাংশন ডিউরিং ইট অ্যাসেন্ট। তো যদি কোনো সমস্যা দেখা দেয় রকেটের মধ্যে, সেখানে কিন্তু একটা এসকেপ সিস্টেমও থাকবে যাতে সেখান থেকে বেরিয়ে সুরক্ষিতভাবে চলে আসা যায়। সার্ভিস মডিউল কন্টেন দ্য propulsion system required to raise the orbital module's altitude once is separate from the rocket and later to propel it back towards the earth. তো সার্ভিস মডিউলের মধ্যে এমন সিস্টেম থাকবে যাতে করে নির্দিষ্ট অল্টিটিউডে, উচ্চতায় এটা পৌঁছাতে পারে এবং রকেট থেকে সেপারেট হয়ে যাওয়ার পর প্রপার সেই জায়গাতে যাতে আসতে পারে এবং পৃথিবীতে যাতে ফিরে আসতে পারে। দ্য ক্রিউ আর দ্য ফার্স্ট 4 অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট প্রশান্ত নায়ার, অজিত কৃষণ, অঙ্গদ প্রতাপ এবং গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ইজ এ উইং কমান্ডার, অল ইন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স। প্রত্যেকেই কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের ব্যক্তি, যে 4 জনকে সিলেক্ট করা হয়েছে। হোয়েন গগনযান ওয়াজ অ্যাপ্রুভড, দ্য IAF prepared a long list of candidates who had trained at the IAF Institute of Aerospace Medicine. A subsequent short list of candidates were sent to Russia for advanced training. রাশিয়াতে পাঠানো হবে তাদের ট্রেনিংয়ের জন্য। দ্য ক্রিউ মডিউল ইনক্লুড এ ভয়নয়েড, দ্যাট ইজ ফেমিনাইন রোবট নেমড ভয়োমিত্রা। এদের মধ্যে এদের সাথে একটা রোবট থাকবে যার নাম হচ্ছে ভয়োমিত্র, ফিট উইথ সেন্সার টু ট্র্যাক দ্য এফেক্ট অফ রেডিয়েশন অ্যান্ড ওয়েটলেসনেস, মনিটর ক্যাপসুল কন্ডিশন, সাউন্ড অ্যালার্ম ইন দ্য ইভেন্ট অফ অ্যান ইম্পেন্ডিং এমার্জেন্সি, অ্যাসাইড ফ্রম বিং এবল টু পারফর্ম সাম আদার টাস্ক। তো এই রোবটটা থাকবে বিভিন্ন বিষয় পরিমাপ করার জন্য, অ্যালার্ট করার জন্য এবং আরও অন্যান্য কাজ সে করবে। হাউ ইজ দ্য মিশন পুট টুগেদার? ইসরো হ্যাজ রিলিজ মেনি অফ দ্য আন্ডারলাইং টেকনোলজি বাই টাইম দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ গগনযান 2018। তো বিভিন্ন রকম টেকনোলজি তারা অ্যাপ্রুভ করেছে, 2018-তে গগনযানটা অ্যাপ্রুভ করা হয়। পোস্ট অ্যাপ্রুভাল it proceed to human rate many of them, that is ensure their reliability met the minimum threshold for human space flight. It has already conducted the space capsule recovery experiment 2007 and the crew module atmospheric re-entry equipment 2014. তো এত সব পরীক্ষা নিরীক্ষা অলরেডি কিন্তু বিভিন্ন সময় হয়েছে, এই সমস্ত পরীক্ষা হয়েছে। In October 2023, ISRO Chairman A. Somnath told The Hindu there was no domestic capability to manufacture the crew module and that will have to be procured from outside.
ক্রিউ মডেলটা কিন্তু বাইরে থেকেই নিয়ে আসতে হবে, এটা কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত তৈরি করার মতো পরিস্থিতি নেই। He also said ISRO hope to source technology related to the ECLSS from abroad didn't fruitfully, forcing the organization engineer to develop them internally. Other major component including the engines, the rocket stage underwent similar test of their own until ISRO could sign off on their reliability. This had happened through a series of staged simulation and quality control exercise. For example, ISRO said on February 21 it had finished testing for C-20 engine for 8810 seconds in all in condition mimicking those during the flight. তো এই সমস্ত টেস্ট কিন্তু অলরেডি করা হয়ে গেছে। হোয়াট উইল গগনযান অ্যাচিভ? গগনযানের অ্যাচিভমেন্টটা কী হবে? তো এখানে একটা স্পেস সেক্টরে কিন্তু রিফর্মস চলে আসবে। জিওস্পেশিয়াল পলিসি 2022, ইন্ডিয়া স্পেস পলিসি 2023 অ্যান্ড দ্য টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2023, এইগুলো কিন্তু একসাথে চলে আসবে, জয়েন্টলি এইটা কিন্তু চলে আসবে। তো এখানে অলরেডি ফেব্রুয়ারি 21 স্পেস স্টার্টআপের ক্ষেত্রে 49% থেকে 100% অটোমেটিক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এটা কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এফডিআই কিন্তু স্পেস সেক্টরে 100% করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। Space policy in particular provide an overview of what the Indian space program will aim for in the coming decades as India joins a host of countries going to space, the moon and beyond while conducting space scientific, commercial and exploratory mission. This new space race extend geopolitical boundary drawn on the Earth into outer space. তো এটাকে একটা স্পেস রেস হিসেবে অবশ্যই ধরা যেতে পারে, কারণ আগামী দিনে আমরা দেখতে পাবো পৃথিবী ছাড়িয়ে স্পেসে কিন্তু যারা আধিপত্য করতে পারবে তারাই দেশ হিসেবে কিন্তু এগিয়ে থাকবে। এটা একটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা মূলত এখানে তুলেছে। তো এখানে আমরা অনেক কিছু ইনফরমেশান জানতে পারলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। নেক্সট বাংলা নিউজে চলে আসবো। চরম দারিদ্র কি তলানিতে? নতুন রিপোর্টে খুশি কেন্দ্র। তো আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক ব্রুকিন্স ইনস্টিটিউশনের একটি রিপোর্টে দাবি করল ভারত থেকে চরম দারিদ্র প্রায় মুছে গিয়েছে। অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা, করণ ভাসিনের লেখা এই রিপোর্টে মোদী সরকারকে এর জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে গত 10 বছরে সরকার অর্থনৈতিক প্রবণতায় জোর দেওয়ার ফলে আর্থিক বৃদ্ধির সুফল সকলের কাছে পৌঁছেছে। তার ফলে ভারতের চরম দারিদ্র প্রায় না থাকার মতো জায়গায় পৌঁছে গিয়েছে, যার হার 2% নেমে এসছে। এটা জাস্ট এখানে বলা হয়েছে। তো নীতি আয়োগ দাবি করেছিল ভারতের চরম দরিদ্রের হার 5%-এর নিচে নেমে গিয়েছে। সদ্য প্রকাশিত এই খরচ সমীক্ষাকে হাতিয়ার করে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়াম বলেছিলেন দরিদ্রের হার এখন 4.5 থেকে 5%-এর মধ্যে রয়েছে। এবার ব্রুকিন্সের রিপোর্টে হাতিয়ার করে সেই প্রচার আরও জোরদার হতে চলেছে ইত্যাদি ইত্যাদি এখানে বলা রয়েছে। তো জাস্ট আমাদের রিপোর্টটা জানা প্রয়োজন, এখানে অন্য অন্য কিছু বিষয় যেগুলো বলা রয়েছে সেগুলো নট ইম্পর্টেন্ট। তো এখানে একজন পরিসংখ্যানবিদ কী বলছেন দেখে নেব। 2022-23-এর সমীক্ষায় তুলনা করা যায় না, কারণ অর্থনীতিবিদরা বলছেন যে এখন কত টাকা খরচের ক্ষমতা থাকলে তাকে দারিদ্র বলা যাবে সেই মাপকাঠি কিন্তু স্থিরকৃত নয়, সঙ্গে মূল্যবৃদ্ধির দিকটাও কিন্তু ভাবতে হবে। কংগ্রেসের অভিযোগ সরকারের সমীক্ষা রিপোর্টেই বলা হয়েছে গরিবতম 5% মানুষ দিনে মাত্র 46 টাকা খরচ করছেন। আজকের দিনে তাতে পেট চলে কি? সরকার তো নিছকই মানছে গ্রামের ধনীতম 5% মানুষ গরিবতম 5% মানুষের তুলনায় 8 গুণ বেশি খরচ করছে। তো যাই হোক, এখানে মাপকাঠিটাই একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে এরকম দাবি করা হয়েছে। যাই হোক, জাস্ট ইনফরমেশনটা আমাদের এখানে জেনে রাখতে হবে। খুচরো পাকা সোনা ছাড়ালো 64,000। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সোনার দাম কিন্তু আরও বেশি। বিয়ের মরশুমে শেষে এসে ফের মাথা তুলল সোনার দাম, চিন্তায় ফেললো ক্রেতাদেরও যাদের পরবর্তী বিয়ের মরশুমে গয়না না কিনে না। যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। শহরাঞ্চলে সমবায় ব্যাংকের কোঅপারেটিভ ব্যাংকের নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে
আরবান কোঅপারেটিভ যেগুলো রয়েছে তার জন্য নিয়ন্ত্রক এবং পুঁজির যোগান হিসেবে কাজ করবে নতুন একটা সংস্থা, খুব গুরুত্বপূর্ণ এটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে। দেশীয় পত্রপত্রিকার মাধ্যমে ভারতীয় চেতনার উন্মেষে ব্রিটিশ বিব্রত। তো এখানে দেশীয় পত্রপত্রিকা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে, আমরা দেখব। ভারতের দেশীয় পত্রপত্রিকার উপরে ব্রিটিশ সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে সবচেয়ে বেশি প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠেছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তখন দেশীয় পত্রপত্রিকা আজকের মতো এত শক্তিশালী ছিল না। বাংলার সংবাদপত্রগুলি স্থানীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকত। স্থানীয় লোকেরা বেশি করে এসব সংবাদপত্র পড়ে প্রভাবিত হতো। তবে কলকাতায় সংবাদপত্রগুলো বেশ শক্তিশালী ছিল। অল্প সংবাদপত্র থাকলেও তারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে তা দেশের জনগণ পড়ত এবং তারা সে বিষয়ে চর্চা করত। তবে সেই সময় সংবাদপত্র সাধারণভাবে নাগরিকের মধ্যে বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। শিক্ষিত সমাজের মধ্যে সেসব সংবাদপত্র ঘোরাঘুরি করতে থাকে। সংবাদপত্র সর্বজনীন হতে বেশি সময় লেগেছে। ইংরেজ পত্রিকা স্টেটসম্যান সেই সময় ইংরেজি জানা মহলে জনপ্রিয় সংবাদপত্র ছিল। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বেশ সুনাম অর্জন করতে শুরু করে। ইংরেজদের সাথে কলকাতার উচ্চশিক্ষিত সমাজের মধ্যে যে মিলন সেতু তৈরি হয়েছিল, সেখানে হিন্দু প্যাট্রিয়ট প্রভাব বিস্তার করতে থাকে। সেই সময় কলকাতার ধনী পরিবারদের বাড়িতে, বিশেষ করে শিক্ষিত পরিবারদের সদস্যরা এই পত্রিকার গ্রাহক ছিল। দেখতে পাওয়া গিয়েছিল এই সময়ে কলকাতার ব্রাহ্মণরাও হিন্দু প্যাট্রিয়ট পড়ত এবং তা নিয়ে তাদের নিজেদের মধ্যে আলোচনা করত। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনে করেন যে প্রথম বাংলা সংবাদপত্র ছিল এই হিন্দু প্যাট্রিয়ট। এই পত্রিকা সেই সময় ভারতবাসীর কাছে, বিশেষ করে সরকারের কাছে বেশ খ্যাতি লাভ করতে সমর্থ হয়েছিল। এই পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণদাস পাল। তিনি যেভাবে দাপটের সাথে এই পত্রিকা সম্পাদনা করতে শুরু করে দিয়েছিলেন, তাতে শিক্ষিত সমাজ খুব উৎসাহিত হতো। কিন্তু ইংরেজ সরকার এই পত্রিকাতে তাদের সমালোচনা যাতে না করতে পারে, ব্রিটিশ সরকারের সাথে সহমত পোষণ করে পাঠক সমাজের মধ্যে বিস্তার লাভ করুক, সেটাই আশা করত। কিন্তু তখন জাতীয় চেতনার উন্মেষ ঘটতে শুরু করে দিয়েছে। ফলে ব্রিটিশ সরকারকে অন্ধভাবে সমর্থন করাটা শিক্ষিত বাঙালি সমাজের পাশাপাশি ব্রাহ্ম সমাজ বেশ বিব্রত বোধ করতে থাকে। তখন একেবারে ব্রিটিশ শাসন হটা অভিযান তখনও শুরু হয়নি বটে, তবে জাতীয় শিক্ষার ভাবনা বাংলা ভাষায় প্রকাশ পত্রিকাগুলিকে স্থান লাভ করতে থাকে। এই পত্রিকার নাম হচ্ছে বেঙ্গলি পত্রিকা। সম্পাদক ছিলেন বাবু বাচারাম চট্টোপাধ্যায়। তিনি ছিলেন এই পত্রিকার মালিক। সেই সময় এই পত্রিকা অতি সামান্য লোকেরা পড়ত, বেশি পাঠক ছিল না। এই পত্রিকাকে শক্তিশালী করার ব্যাপারে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আগ্রহী ছিলেন। তিনি ছিলেন বেঙ্গলি পত্রিকার সাধারণ মানুষের হাতে গিয়ে পৌঁছাক। সাধারণ মানুষকে বেঙ্গলি পত্রিকার গ্রাহক করার ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করতে থাকেন। বাবু রামনাথ লাহা ছিলেন কলকাতা হাইকোর্টের একজন খ্যাতনামা আইনজীবী। তিনি সলিসিটর হিসেবে কাজ করতেন। তার মাধ্যম দিয়ে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বেঙ্গলি পত্রিকা সম্পাদক এবং মালিক হলেন। বেচারাম চট্টোপাধ্যায় তার বেঙ্গলি পত্রিকাটি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের উপহার হিসেবে দান করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবুও সুরেন্দ্রনাথ তার হাতে 10 টাকা দেন অনুদান স্বরূপ। বাবু বেচারাম চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি পত্রিকাটিকে ঠিকমতো পরিচালনা করতে পারছেন না। সঠিক ব্যক্তির হাতে যদি পত্রিকাটি গিয়ে উপস্থিত হয়, তাহলে এটি আবার নতুন করে বাঁচতে পারবে। সেই আশা রেখে তিনি এই পত্রিকাটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন। সুরেন্দ্রনাথ যেদিন এই পত্রিকার দায়িত্ব গ্রহণ করলেন, দিনটা ছিল 1 জানুয়ারি 1879। সেই সময়ে সে প্রেসে বেঙ্গলি পত্রিকা ছাপা হতো, তারা বেশ কিছু বকেয়া টাকা পেত। সেই টাকার পরিমাণ ছিল 1600 টাকা। সেই বকেয়া টাকা সুরেন্দ্রনাথ দিয়ে দেন। হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি অভিজাত সম্প্রদায়ের পত্রিকা ছিল। বিশেষ করে এই পত্রিকার পাঠকরা বলতে গেলে অধিকাংশই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য ছিল। তখনকার সময় সেই সংস্থার সদস্য সাধারণ লোক হতে পারত না। অভিজাত শিক্ষিত সম্প্রদায় এই সংস্থার সদস্য ছিল। পরে হিন্দু পেট্রিয়ট একটি উচ্চ সামাজিক মর্যাদা বহন করত। কিন্তু বেঙ্গলি পত্রিকার অধিকাংশ পাঠকরা ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য। তারা বলতে গেলে সমাজের মধ্যবিত্ত শ্রেণী। ভারত সভা ছিল একটি অরাজনৈতিক সংগঠন, তার সাথে পত্রিকাকে জড়াতে চাইছিলেন রাষ্ট্রগুরু। তিনি বেঙ্গলি পত্রিকাকে ভারত সভার বাইরে রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন, যদিও ভারত সভার উদ্দেশ্য বিষয়ক এই বেঙ্গলি পত্রিকার মাধ্যমে প্রকাশ লাভ করত। ভারত সভা কেন গঠিত হলো তার লক্ষ্য কি, তাও প্রকাশ লাভ করত এই বেঙ্গলি পত্রিকাতে। যদি হিন্দু পেট্রিয়ট সমাজের উচ্চবিত্তের কাছে জনপ্রিয় ছিল, বেঙ্গলি পত্রিকা তারা কিনত এবং পড়ত, একেবারে অবজ্ঞা করত না। 1879 সালে যখন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বেঙ্গলি পত্রিকার মালিক সম্পাদক হলেন, তখন এটা সাপ্তাহিক পত্রিকা ছিল। তবে সেই সময় আরেকটি শক্তিশালী সাপ্তাহিক পত্রিকা ছিল ইন্ডিয়ান মিরার। বেঙ্গলি পত্রিকার সুনাম অর্জন করার পেছনে অনেক পরিশ্রম দিতে হয়েছিল রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আশুতোষ বিশ্বাসকে। সুরেন্দ্রনাথ এবং আশুতোষ দুজনে মিলে শুক্রবার সারা রাত ধরে লেখাগুলির ভুলকে সংশোধন করে শনিবার সকালে প্রকাশ করত। সেই সময় আশুতোষ বিশ্বাস আবার গার্জিয়ান পত্রিকার প্রকাশের ক্ষেত্রে সহযোগিতা করতে শুরু করেছিলেন। 1879 থেকে 84 সাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বেঙ্গলি পত্রিকার প্রকাশ করতে সাহায্য করেছিল আশুতোষ বিশ্বাস। আশুতোষ বিশ্বাসের সঙ্গে রাষ্ট্রগুরুর পরিচয় হয়েছিল কলকাতার লন্ডন মিশনারি স্কুলে।
সুরেন্দ্রনাথ সেখানে গিয়েছিলেন চৈতন্য সম্পর্কে বক্তব্য রাখতে। সেই সময় চৈতন্য বক্তৃতা শুনে কয়েকটি প্রশ্ন তুলে দিয়েছিলেন আশুতোষ বিশ্বাস। তারপর থেকে রাষ্ট্রগুরুর সঙ্গে আশুতোষের নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আলিপুর বোমা মামলাকে কেন্দ্র করে যেসব সংবাদ এই পত্রিকায় প্রকাশ লাভ করতো সেগুলি আবার বাংলার জনগণের মধ্যে আলোড়ন তৈরি করেছিল। যাই হোক, তো এই প্রভাব সম্পর্কে এখানে ডিটেলসে তুলে ধরা হয়েছে। মূলত বেঙ্গলি পত্রিকা নিয়ে অনেক কিছু এখানে ডিটেলসে রয়েছে। বিশ্ব বন্য প্রাণী দিবস 3 মার্চ বিশ্ব বন্য প্রাণী দিবস। আমাদের গ্রহে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণী জগতের অবিশ্বাস্য বৈচিত্র্য উদযাপন করার দিন এটি। তো এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বন্যপ্রাণী বন জঙ্গল সম্পর্কে অনেক কিছু বলা রয়েছে। এটা 2013 সালের 3 মার্চকে জাতিসংঘের সাধারণ পরিষদে বন্যপ্রাণী দিবস হিসাবে ঘোষণা করা হয়। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এর সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।